হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো সবাই? আজকে তোমাদের এটা 3 নাম্বার ক্লাস, কিন্তু আমার সাথে 2 নাম্বার ক্লাস। মাঝে একদিন আমি অসুস্থতার কারণে তোমাদের সাথে ক্লাসটা নিতে পারিনি। তবে তোমাদের সাথে প্রথম দিন আমি ক্লাসটা নিয়েছিলাম, এবং আজকে 3 নাম্বার ক্লাসটাও আমি নিচ্ছি। মাঝে একটা ক্লাস আমি ভাইয়া নিয়েছিলেন। তো আমি আমার তোমাদের সাথে 2 নাম্বার ক্লাস। হ্যাঁ। তো আজকে মনে হয় ঈদের আগে লাস্ট ক্লাস, তো এটা একটা খুশির খবর। এবং আমি যে সুস্থ হয়ে আবার তোমাদের সাথে এই তার ক্লাসটা নিতে পারছি, এটাও একটা খুশির খবর। তো চলো আজকে আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। ক্লাসের সময় যেহেতু 1 ঘন্টা, এবং আমাদের ভালোই পড়া আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। লাস্ট যে ক্লাসটা নিতে পারিনি সেদিন আসলে অনেক অসুস্থ ছিলাম, জ্বর ছিল, ঠান্ডা লেগেছিল, এবং সব মিলায়ে খুবই ভীষণভাবে অসুস্থ ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। তো তোমাদের ক্লাসটা চলো আমরা নেই। তো আজকে আমরা কি কি শিখবো? দক্ষতা উন্নয়নের জানালা, পরিবর্তনশীল পেশায় বদলে যাওয়া চাহিদা, চাহিদার সঙ্গে পেশায় দক্ষতার পরিবর্তন, ভবিষ্যৎ পেশার ধারণা, খাত ভিত্তিক পেশার ভিন্নতা ও দক্ষতা। তো চলো আমরা একটু পড়ে নেই ভিতরে কি কি আছে। ঠিক আছে। আসছে নতুন দিন, আসছে নতুন পেশা, কারিগরির ভুবন আমায় দেখায় স্বপ্ন আশা, কাজের মাঝে আত্মতৃপ্তি, কাজের মাঝে ভক্তি, সচল হব দক্ষতায়, আসবে অর্থনৈতিক মুক্তি। আচ্ছা, এর মাধ্যমে আমরা কি বুঝলাম দেখো তো। ধরো এই যে তোমরা ক্লাসে পড়ালেখা করো, লাস্ট দিন আমরা কি দেখেছিলাম যে আমার অনেক স্টুডেন্টের কিছু বিজনেস আছে, পড়ালেখার পাশাপাশি ওরা বিজনেস করছে। তো এই যে ওরা যে বিজনেস করছে, এই বিজনেসের জ্ঞানটা কিন্তু ওদের পাঠ্যপুস্তক থেকে দেয়া হয় নাই। এটা কিন্তু তারা বুকিশ নলেজ থেকে এই জ্ঞানটা তারা সম্ভার করে নাই। তারা এটা আলাদাভাবে তাদের একটা ট্যালেন্ট, ওইটাকে তারা কাজে লাগাচ্ছে, তাই না? আলাদাভাবে জিনিসটা তারা ভেবেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তো হয়তো বা মেহেদি দিতে ভালো পারি, আমি অনেক ভালো মেহেদি দেই, তো সেই ক্ষেত্রে আমি মেহেদি দিয়ে কিছু ইনকাম করছি। আবার কেউ হয়তো বা অনেক ভালো রান্না করছে, তো এই রান্নাটা সাপ্লাই দিয়ে ইনকাম করছে। তো দেখো, এই যে রান্না করা বা মেহেদি দেওয়া, এগুলো কিন্তু বুকিশ নলেজ না। এগুলো যার যে যে ইনভেন্ট করেছে, যে যে ভালো পারে, সেই জিনিসটাকে তারা কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে। তো দেখো, এর মাধ্যমে কিন্তু আমরা এটাই বুঝি, আমরা যদি আরেকটু ডিটেলে পড়ি, লেখাপড়ার পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা অনুশীলনের মাধ্যমে নানা ধরনের কাজে দক্ষতা অর্জন করতে পারি। এই যে সবকিছু কিন্তু আমরা জাস্ট বুক থেকে, বুকিশ নলেজই হবে আমাদের এমন কিছু না। আমরা কিন্তু অনেক জায়গা থেকে অনেক নলেজ বা অনেক ধরনের জ্ঞান আহরণ করতে পারি। আচ্ছা, তবে অর্জিত সেই দক্ষতার মাধ্যমে শুধু উপার্জন কিংবা সুনাম বৃদ্ধি যেন আমাদের লক্ষ্য হয়ে না যায়। আচ্ছা, তো ধরো তুমি মেহেদি দিতে ভালোবাসো। এখন তোমার যদি ডে 1 থেকেই তোমার গোল থাকে যে আমি মেহেদি দিয়ে লাখপতি হয়ে যাব, তখন কিন্তু জিনিসটা তখন কিন্তু জিনিসটা তুমি অত বেশি ভালো আগাতে পারবা না। তোমার সবকিছু মাথায় রাখতে হবে যে আগে আমি নিজের জন্য জ্ঞান আহরণ করি। ওই জ্ঞানটা দিয়ে, ওই জ্ঞানটা আমাকে অনেক সামনে নিয়ে যাবে। ওই জ্ঞানের মাধ্যমে আমি অনেক অর্থকরী ভবিষ্যতে উপার্জন করতে পারবো। তবে সবার প্রথমে তোমার মেইন গোল থাকতে হবে যে জিনিসটা আগে আমি শিখি। আমি শিখার মাধ্যমে আমি দেশের একজন সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠে আমার দেশটাকে এগিয়ে নিই। তো এখানে এটাই বলেছে যে দেখো, যে তবে অর্জিত সেই দক্ষতার মাধ্যমে শুধু উপার্জন কিংবা সুনাম বৃদ্ধি যেন আমাদের লক্ষ্য হয়ে না যায়, কিভাবে আমাদের অর্জিত দক্ষতাকে দেশের জন্য কল্যাণকর কাজে বিনিয়োগ করা যায় তা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখতে হবে। তবেই আমাদের দক্ষতা সবার জন্য বয়ে আনবে আলোকিত দিন। তুমি যদি জাস্ট মনে করো যে আচ্ছা আমি তো রান্না করতে পারি, এই রান্না দিয়ে আমি জাস্ট নিজে বেনিফিটেড হব, আমি কোনোভাবে টাকা পয়সা অর্জন করব, তাতেই হয়ে যাবে না। আমাদের সবসময় চিন্তাটা থাকতে হবে যে আমরা দেশের একজন নাগরিক। দেশের নাগরিক হিসেবে আমরা যদি দক্ষতা অর্জন করি, ওই দক্ষতাটা আলটিমেটলি আমার দেশকে সমৃদ্ধশীল করতে সাহায্য করবে। কারণ আলটিমেটলি দেশটা আমার, বা আমি দেশের একজন নাগরিক। তো সেই ক্ষেত্রে আমার উন্নতিটা কি হবে? আমার উন্নতিটা দেশকে উন্নত করবে। তো তুমি যদি এইভাবে তোমার দক্ষতাটা কাজে লাগাও, তুমি যদি এইভাবে চিন্তা করে তোমার দক্ষতাটা আরো বেশি স্কিলফুল হও, তাহলে কিন্তু ওই জিনিসটা তুমি কাজে লাগাতে পারবা। তুমি যদি শুরুতেই ভাবো যে না আমি তো এই বিষয়ে ভালো, আমি এটা দিয়ে আমি অনেক টাকা উপার্জন করব, তাহলে কিন্তু কখনোই আগাতে পারবে না। যেমন আমি, যখন আমি টিচিং এ, আমি যখন টিচার ছিলাম না বা আমি টিচিং এর সাথে জড়িত ছিলাম না, তখন আমি জাস্ট জানতাম যে আমি কথা ভালো মতো গুছিয়ে বলতে পারি বা সুন্দর মতো বুঝিয়ে বলতে পারি। তো এই যে কথা বলা,
এই জিনিসটা আমার একটা স্কিল, এবং এই স্কিলটা আমি আলটিমেটলি এই টিচিং এর মধ্যে অ্যাপ্লাই করতে পেরেছি। তো এই টিচিং এর ফলে তোমরা বেনিফিটেড হচ্ছ, বা আমার একটা দুইটা স্টুডেন্ট ভালো করতে পারছে। তো দেখো আমার এই স্কিলটা কিন্তু তোমাদেরকে আলটিমেটলি আগিয়ে নিয়ে যাচ্ছে, এবং কি করছে জিনিসটা, তোমরাই তো কিছুদিন পরে তোমরাই তো দেশ চালাবা। তো সেই ক্ষেত্রে তোমরাই কিন্তু সমৃদ্ধশীল হচ্ছ। তো এইভাবে চিন্তা করলে আমরা আসলে আগাতে পারবো। যেমন এখানে কি আছে দেখো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো সময়ের সঙ্গে কাজের ধরন ও পেশায় অনেক ধরনের পরিবর্তন আসছে প্রতিনিয়ত। অবশ্যই এখন অনেক ধরনের পেশা আছে যেগুলো আমরা আগে জানতামই না যে এটাও আগে সম্ভব, এগুলো আগে আমরা নিজেরাই করে ফেলতাম। যেমন আজকালকার আমরা অনেক বিয়ে দেখি, বিয়েতে আগে আমরা কি করতাম, নিজেরাই ঘরে আলপনা আঁকতাম, নিজেরাই বাসা বাড়ি সুন্দর করে সাজাতাম। যেমন হলুদ যখন হতো তখন আমরা সুন্দর করে ফুল টুল দিয়ে সাজাতাম। কিন্তু এখন এই যে এই ওয়েডিং গুলো ম্যানেজ করার জন্য অনেক ওয়েডিং ম্যানেজমেন্ট টিম আছে, অনেক ইভেন্ট মানে অনেক এরকম ম্যানেজমেন্ট টিম গুলো কি করে, সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিচ্ছে। তো দেখো পেশার কিন্তু এখন আর কমতি নাই। তো এখানে কি বলেছে, একসময় আমাদের বাড়িতে বাড়িতে আয়োজন করে মুড়ি ভাজা হতো, পিঠা বানানো হতো, বিয়ে গায়ে হলুদে ডালা সাজানো, মাটির কলসে আলপনা আঁকা, ঘটা করে গান গেয়ে কনের হাতে মেহেদি পরানো, স্টেজ সাজানো, এই সবগুলো জিনিস আগে আমরা নিজেরা করতাম। কিন্তু তোমরা চিন্তা করে দেখো এই প্রত্যেকটার জন্য কিন্তু এখন মানুষ আছে। এই প্রত্যেকটা কি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অন্য আরেকজনকে দিয়ে করাচ্ছি, তাই না? তো এরপরে দেখো এখানে আরো কি আছে, যে আমাদের মা চাচি খালা আপা ভাবিরা মিলে এই কাজগুলো করতেন। এখন তারা সবাই ব্যস্ত থাকেন অফিস আদালত কারখানায় কিংবা নিজেদের কর্মক্ষেত্রে। ফলে মুড়ি ভাজা চলে গেছে কারখানায়, মুড়ি এখন আর প্যাকেটজাত হয়ে ঠাই করে নিয়ে পাড়ার মুদি দোকানদারদের সাজানো পসরায়। একইভাবে বাড়ি সাজানোর ভার এখন চলে যাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হাতে। সেটাই বলছি যে এখন আসলে পেশার কোনো কমতি নাই। আগে ওই মাটির কলসটাও আমার আমার নিজের সুন্দর করে ডিজাইন করতে হতো, বা ডালাগুলো আমাদের নিজের হাতে সাজানো হতো। কিন্তু এখন এই ডালা সাজানোর আলাদা টিম আছে, মেহেদি দেওয়ার আলাদা টিম আছে, ঘর সাজানোর আলাদা টিম আছে। তো এখন আমাদের আমরা নিজেরা ব্যস্ত থাকছি, এবং আমাদের কাজগুলো কিন্তু অন্যত্র অন্যান্য মানুষকে দিয়ে হয়ে যাচ্ছে। তো এইভাবে চিন্তা করলেই আসলে আমরা কিন্তু আগাতে পারবো। এরকম ভাবে কেক পিঠা বা দুপুরের খাবার সরবরাহ, লোকজ সংস্কৃতির চর্চা, লোকজ সামগ্রী তৈরি ও বিপণন, দেশি বিদেশি গাছের চারা উৎপাদন ও বিক্রয়, পোষা প্রাণীর পরিচর্যা ও প্রশিক্ষণ, ফ্যাশন হাউসের অনলাইন ডিসপ্লে, অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাণ ইত্যাদি কাজের ক্ষেত্র দ্রুত সম্প্রসারিত হচ্ছে বিশ্ব জুড়ে। ব্যস্ততার কারণে নাগরিক জীবনে এসব কাজ ও কাজের সেবা প্রদানকারীর পদ ও পেশা সৃষ্টি হচ্ছে। আমাদের প্রয়োজনে বা চাহিদা থেকেই তৈরি হচ্ছে এসব নতুন নতুন কাজের অভিনব ক্ষেত্র। যেমন ধরো আগে যখন আমরা অফিসে আসতাম, অফিসের টিফিনটা আমরা কি করতাম, বাসা থেকে নিয়ে আসতাম, তাই না? অফিসের টিফিনটা আমরা বাসা থেকে নিয়ে আসতাম। এমন অনেক সময় হইতো যে বাসা থেকে নামতে দেরি হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে টিফিনটা আনতে পারিনি। কিন্তু এখন বাসায় যে ধরনের খাবার আমরা খাই, যেমন ভাত মাংস মাছ, এই ধরনের খাবারগুলোই কিন্তু আমাদেরকে সাপ্লাই করা হচ্ছে। এরকম অনেক টিম আছে যারা শুধুমাত্র অফিসেই খাবার সাপ্লাই করে। তো এখন সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে, কোনো কিছু নিয়ে কিন্তু তোমার আলাদাভাবে চিন্তা করা যাচ্ছে না। তো এখানে যদি আমরা একটা ছক দেখি, নতুন পেশার গল্প, অনেক ধরনের পেশা হয়েছে। তুমি জাস্ট মাথায় ভাববা যে তুমি কোন জিনিসটা নিয়ে তুমি নিজেকে স্কিলড মনে করো। যেমন এখানে যারা রান্না করতে পছন্দ করেন তারা কিন্তু নিজেরা পেজ খুলে নিজেরা ডেলিভারি দেওয়ার মাধ্যমে অনেক জায়গায় খাবার সাপ্লাই করছে, অফিসে দিচ্ছে বা বাচ্চাদের টিফিনে দিচ্ছে, বা অনেকে কেক বানাচ্ছে, কেক বানিয়ে কিন্তু আমার এক ফ্রেন্ড সে কেক বানিয়ে কত কত মাসে টাকা ইনকাম করে। তো এরকম আসলে তোমাদের পেশার কিন্তু শেষ নাই। তুমি জাস্ট চিন্তা করবা যে তুমি কোন বিষয়ে দক্ষ। যেমন এখানে যদি দেখি, মিসেস রুমা একজন উদ্যোক্তা যিনি অনলাইনে খাবার অর্ডার নেন। তিনি হোম ডেলিভারির মাধ্যমে তার রান্না করা খাবার ক্রেতাদের কাছে পৌঁছে দেন। কি বলেছে, সে হচ্ছে অনেক ভালো রান্না পারেন। এখন তার সে কিন্তু বা একটা, আমরা আগে কি দেখতাম, আগে দেখতাম যে শুধুমাত্র এরকম রেস্টুরেন্টেই খাবার বিক্রি করা হতো, তাই না? তো এখন অনেকে চিন্তা করতে পারে যে আচ্ছা আমি তো অনেক ভালো রান্না করতে পারি, কিন্তু এরকম একটা রেস্টুরেন্ট দিব, রেস্টুরেন্ট খুলতে তো আমার অনেক টাকা লাগবে। আমার একটা রুম ভাড়া করতে হবে, ওইটাতে লাইট লাগাইতে হবে, ওইটাতে এসি লাগাইতে হবে, ওইটাতে টেবিল চেয়ার বসাতে হবে, ওইটা সাজাইতে হবে, তো অনেক খরচ। তো আমার তো ধরো এত এত টাকা আমার কাছে নাই যে আমি এই জিনিসগুলো দিতে পারবো। তো সেই ক্ষেত্রে সে তার স্কিলটা কিভাবে কাজে লাগাবে, সে সে এরকম একটা যদি ভেঞ্চার খুলে, সে এরকম যদি একটা অনলাইনে পেজ খুলেন, অনলাইনে পেজ খোলার মাধ্যমে যদি সে তার খাবারগুলো হোম ডেলিভারি দিয়ে বিক্রি করে ফেলে, তার কিন্তু এক্সট্রা কোনো
এক্সট্রা কোনো টাকাই কিন্তু যাচ্ছে না, শুধু তার লাভই হচ্ছে। তো এখানে এটাই বলেছে, তার এই পেশায় আসার পেছনের গল্প কি আমরা যদি একটু দেখি। মিসেস রুমা একজন গৃহিণী, তিনি রান্না করতে ভালোবাসেন। এরকম আমাদের অনেক আম্মুরা আছেন যারা হাউস ওয়াইফ, যারা অনেক ভালো রান্না পারেন, যারা বাসার কাজ কর্ম সব শেষ করার পর একটা ফ্রি টাইম থাকেন। তো ওই ফ্রি টাইমে তারা কি করেন, তারা মনে করেন যে আচ্ছা আমি তো কেক, আমি ডেজার্ট ভালো বানাতে পারি, আমি পায়েস ভালো বানাতে পারি, বা আমি মাছ ভাত ভালো মতো বানাতে পারি। তো এই জিনিসগুলো তারা কিন্তু তাদের এই স্কিল গুলো কাজে লাগিয়ে কি করে, অনলাইনে পেজ খুলে বিক্রি করতে পারেন। এবং এটা খুবই ভালো একটা কাজ, এটা খুবই স্কিলফুল, মানে এটা এটা আলটিমেটলি বাকিদেরও কি বেনিফিটেড করছে। তো এখানে আমরা মিসেস রুমার এই গল্পটা যদি পড়ি, যে মিসেস রুমা একজন গৃহিণী, তিনি রান্না করতে ভালোবাসেন, তিনি অনেক সাধারণ খাবারও নতুন উপকরণ দিয়ে নতুন ভাবে তৈরি করতে পারেন। আচ্ছা, মাধ্যমে সবার কাছে আকর্ষণীয় করে তুলতে পারেন। তার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অতিথিরা তার রান্না করা খাবারের প্রশংসা করেন। ছেলে আবরার স্কুলের টিফিন তার মায়ের হাতে মজাদার খাবার নিয়ে যায়, তার বন্ধুরাও সেই খাবার খুব পছন্দ করে। অষ্টম শ্রেণী পড়ুয়া আবরার একদিন তার মাকে বলে, মা, তুমি যে নতুন নতুন রেসিপিতে এত সুস্বাদু খাবার তৈরি করো, এগুলো অনলাইনে বিক্রি করতে পারলে দেখবে সবাই অনেক পছন্দ করবে। বুদ্ধিটা খারাপ লাগলো না মিসেস রুমার। তিনি আবরারের বাবা মোহাম্মদ মিস্টার আহমেদের সাথে কথা বলেন। মিস্টার আহমেদও বলল তার অফিসের সহকর্মীরা মিসেস কুমার দেওয়া খাবার খেয়ে খুব প্রশংসা করে। অনলাইনে খাবার বিক্রির বুদ্ধিটা তাই খুব ভালো উদ্যোগ। এরপর মিসেস রুমা তার স্বামীর সহযোগিতায় একটি অনলাইন পেজ খুলেন, পাকশালা নামে। তার পরিবার তাকে পূর্ণ সমর্থন করে। দেখতে দেখতে তার পরিচিত চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ তার প্রতিবেশী, আবরারের বন্ধুরা এবং মিস্টার আহমেদের সহকর্মীরা সবাই আগে থেকেই তার রন্ধন দক্ষতা সম্পর্কে অবগত ছিল। সবাই তার পেজ থেকে খাবার অর্ডার করত এবং অন্যান্য পরিচিত মানুষদেরও জানাতো। একসময় মিস্টার আহমেদের অফিস থেকে তাকে প্রস্তাব দেওয়া হলো তাদের প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে দুপুরের খাবার সরবরাহের জন্য। এভাবে নিয়মিত তার গ্রাহক সংখ্যা বাড়তে থাকে। তো দেখো, ফার্স্টে এই যে মিসেস ট্রুমা, সে কি করতেন, সে হচ্ছে ছেলেকে স্কুলে খাবার দিতেন, অনেক রকম মজার মজার খাবার, যেমন একটা নুডলস নতুন নতুন উপকরণ দিয়ে অনেক সুস্বাদু বা অনেক ইউনিক স্টাইলে রান্না করতেন। তো এরকম ছেলের স্কুলে সবাই এটা অনেক পছন্দ করছে। আবার তার হাজবেন্ডকেও অফিসে খাবার দিয়ে দিত, তো হাজবেন্ড যে অফিসে খাবার নিয়ে যেতেন সেটাও অনেকে পছন্দ করতো। তো ছেলে বুদ্ধি দিল, কি বুদ্ধি দিল, যে আম্মু, তুমি তো বাসায় আছো, তুমি যেহেতু রান্না করতে পছন্দও করো, তাহলে তুমি কিন্তু এই জিনিসগুলো অনলাইনে পেজ খোলার মাধ্যমে বিক্রি করতে পারো। যেহেতু তোমার এটা একটা দক্ষতা কাজ এবং পছন্দনীয় কাজ, এই জিনিসটা করতে তুমি ভালোবাসবে এবং আলটিমেটলি তোমার একটা ইনকামও হবে। এখানে একটা জিনিস চিন্তা করো, মিসেস রুমা কিন্তু রান্না করতে আগে থেকেই পছন্দ করতেন এবং মিসেস রুমা কিন্তু এই কাজটা করে আনন্দ পেতেন। তো এমন কিছু কখনো করা যাবে না যেই কাজটাতে তোমার ইন্টারেস্ট নাই, যে কাজটা করে তুমি নিজেই কোনো আনন্দ পাও না, যেটা শুধুমাত্র তুমি ইনকাম করার আশায় খুলছো। এরকম যদি হয় তাহলে জিনিসটা তোমরা বেশি দূর নিতে পারবা না। যদি তোমরা ধরো ধরো তোমরা কেক বানানোর একটা বিজনেস খুললা, কিন্তু তোমার কেক বানায় তুমি একটু এনজয় করো না। তো ফার্স্টে দিয়ে যদি তোমার বিজনেস অনেক চলেও, লাস্টলি কিন্তু এটা চলবে না। কারণ কি, কারণ তোমার নিজের আগ্রহটা কমে যাবে, তোমার মনে হবে যে শুধুমাত্র টাকা ইনকামের জন্যই আমি এটা করতেছি। রাগ চলে আসবে যে উফ, ও এটা এখনো করতে হচ্ছে, এখনো করতে হচ্ছে। কিন্তু যেই জিনিসটা তুমি করতে ভালোবাসো, সেই কাজটা কিন্তু তোমার কখনোই তোমার মনে হবে না যে উফ, এটা না করি, এটা না করে। যেমন মিসেস রুমা রান্না করতে পছন্দ করতেন, তো ওনার কাছে যতই অর্ডার আসুক উনি কিন্তু এটা উপভোগ করে জিনিসটা করবেন। কিন্তু একটা তোমরা যদি পছন্দ না করো, সেই ক্ষেত্রে জিনিসটা কি হবে, যত অর্ডার আসবে তত মানসিক চাপ আসবে যে উফ, আবার অর্ডার আসছে, ভাল লাগতেছে না। তখন টোটাল জিনিসটা শুধুমাত্র তোমার টাকা পয়সা ইনকাম করার বেসিসে হয়ে যাবে। আর এইভাবে যদি ইচ্ছা না থাকে, আগ্রহ না থাকে, মন থেকে খুশি না আসে, তখন কিন্তু শুধুমাত্র টাকা অর্জনের জন্য তুমি জিনিসটা করে আগাতে পারবা না। আচ্ছা, তো এই দেখো কিভাবে এই পেশায় কাজের ক্ষেত্র তৈরি করেছেন। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, অবশ্যই এখন পণ্য ও সেবা পেতে মানুষের কোথাও যেতে হয় না। যেমন আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে যে রান্না করতে পছন্দ করে, সে যদি একটা রেস্টুরেন্ট দেওয়ার কথা চিন্তা করে, তার অনেক খরচ হবে, তাই না? তার একটা রেস্টুরেন্ট ভাড়া নিতে হবে, ওইখানে ফ্যান লাইটের ব্যবস্থা করতে হবে। ওইটা তো শুধুমাত্র ফ্যান লাইট দিলেই মানুষ আসবে না, ওইটা সুন্দর মতো সাজাইতে হবে, ওইটা তাই ভাড়া দিতে হবে, চেয়ার টেবিল দিতে হবে, সুন্দর সুন্দর খাবার ডেকোরেশন করে রাখতে হবে। তো দেখো, এই জিনিসগুলা কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যায়। কিন্তু
আমরা যদি এটা এইভাবে চিন্তা করি যে প্রযুক্তিগত উন্নয়নের ফলে মানুষরা দৌড় সব জায়গায় পৌঁছে যাচ্ছে, নতুন নতুন অ্যাপের ব্যবহার, এখন মানুষ ঘরে বসেই সব জিনিস অর্ডার করছে, পাঠাও, উবার, ফুড পান্ডা, এখন সব ধরনের খাবার সহজলভ্য, তাই বাইরে থেকে অর্ডার করায় মানুষ এখন অভ্যস্ত। আর এখন সবাই ভালো মানের স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করে। কোনো ভেজালযুক্ত খাবার দিলে তাতে ভোক্তারা নেগেটিভ বা নেতিবাচক রিভিউ দিতে পারে এবং অন্যান্য বিকল্প গ্রহণ করতে পারে। এভাবে অনলাইন বিজনেসের প্রতি সবার নির্ভরশীলতাকে কাজে লাগিয়েই মিসেস ট্রুমা অনলাইনে ব্যবসা শুরু করেছেন। এই পেশায় কাজের ক্ষেত্র তৈরিতে প্রযুক্তির ব্যবহার এবং বদলে যাওয়া চাহিদা অনুমান করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো কি বললাম, মিসেস ট্রুমা তাই কি করছে, তার অনলাইনে পেজ খোলার মাধ্যমে তার দক্ষতাটাকে কাজে লাগাইছে। এখন এই জিনিসটা আগে কিন্তু অত বেশি নির্ভরশীল ছিল না, মানে আগে জিনিসটা এত বেশি বিশ্বাসযোগ্য ছিল না। মানুষ কি মনে করতেন, মানুষ মনে করতেন হে একটা পেজ, এটার কোনো অথেন্টিসিটি নাই, এখানে নিশ্চয়ই ভুয়া খাবার পাওয়া যায়। কিন্তু এখন কিন্তু জিনিসটা কি হয়েছে, এখন জিনিসটা অনেক উন্নত হয়ে গিয়েছে, কারণ এখন খারাপ কিছু বিক্রি করলে ওখানে নেগেটিভ রিভিউ দেওয়ার ব্যবস্থা আছে বা কারেক্ট অ্যাকশনস নেওয়ার ব্যবস্থা আছে। তো এখন কেউ আর চুরি ডাকাতি বা হাবিজাবি ভেজাল জিনিসপত্র অনলাইনে তেমন বিক্রিও করতে পারছেন না, একটা অথেন্টিসিটি বিল্ড আপ হয়েই গিয়েছে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা বা এই এই সুবিধাটা কাজে লাগিয়ে কিন্তু মিসেস রুমা তার পেশাটায় নিয়োজিত হয়ে গিয়েছে। এই পেশায় কি কি দক্ষতা কাজে লাগছে সেটা যদি আমরা দেখি, এই পেশায় যে সকল দক্ষতা কাজে লাগছে তা হচ্ছে নতুন রেসিপি তৈরির দক্ষতা। এখন আমি যদি একটা ভাত বিক্রি করি, আমার কাছে কি, আমি আমি যদি দেখি যে অনলাইনে একটা পেজে ভাত বিক্রি করছে, আমি কি ওই ভাতটা কিনবো? আমার কাছে মনে হবে যে এই ভাত তো আমি নিজে বাসায় বানায় নিতে পারি, এটা তো আমি কিনবো না। কিন্তু যদি আমি দেখি যে সে নতুন স্টাইলে একটা ভাত তৈরি করছে, বা বাসায় যে আমার নুডলসটা তৈরি হয় সেই নুডলসটা একটু অন্যভাবে অন্য কোনো কিছু দিয়ে তৈরি করা হচ্ছে, তখনই কিন্তু আমার ইন্টারেস্টটা বাড়বে। আমি যদি দেখি বেসিক রান্না, তখন কিন্তু আমি অত বেশি ইন্টারেস্টেড হব না। যখন আমি দেখবো যে একটা নতুন কোনো একটা স্পাইস আছে বা একটা নতুন দক্ষতা কাজে লাগিয়ে রান্নাটা করা হচ্ছে, তখনই কিন্তু আমি ইন্টারেস্টেড হব এবং তখনই কিন্তু আমি কিনবো। তো এইখানে তার দক্ষতার মধ্যে যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা কি, নতুন রেসিপি তৈরির দক্ষতা। পরিবেশনে নতুনত্ব আনিয়ে আসা, অবশ্যই পরিবেশন সুন্দর হতে হবে। তোমার রান্না যদি অনেক মজাই হোক না কেন, তুমি যদি কোনো রকম একটা স্টিলের বাটির মধ্যে পরিবেশন করো, জিনিসটা দেখতে ভালো লাগবে না এবং জিনিসটা রুচিসম্মত হবে না, কেউ খেতেও পছন্দ করবে না। তো পরিবেশনের নতুনত্ব অবশ্যই নিয়ে আসতে হবে। মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার, প্রযুক্তিগত দক্ষতা, অবশ্যই এই দক্ষতাটা তো এইটাই তো মেইন। তুমি যদি ফেসবুকে প্রোফাইল না খুলতে পারো, তুমি যদি একটা পেজ না ক্রিয়েট করতে পারো, তাহলে কিন্তু এটা কখনোই তুমি বিক্রি করতে পারবা না। অনলাইন বিজনেস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। অবশ্যই তুমি যদি একদম এই জায়গাটায় নতুন হও, তাহলে তুমি ঠকবা। তোমার ফার্স্টে কিছু না কিছু আইডিয়া থাকতে হবে যে এই জিনিসটা কিভাবে, অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। এই সমস্ত আইডিয়া থাকার পরে তুমি বিজনেসটা চালু করতে পারো। বাজারের চাহিদা বিশ্লেষণ, চাহিদা তো অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি যদি এখন রমজান মাস, রমজান মাসে আমরা দেখি যে বুট, পেঁয়াজু, জিলাপি, এই সমস্ত জিনিসগুলো, হালিম, এগুলো বিক্রি হচ্ছে। তুমি যদি রমজান মাসে তুমি যদি রমজান মাসে একটা খাবার বিক্রি করো যেটা কেউই খায় না, সেটা কিন্তু বিক্রি হবে না। তো তোমার চাহিদাটা সবসময় মাথায় রাখতে হবে। কার্যকর যোগাযোগের মাধ্যম বজানোর সৃষ্টি, তো এই সমস্ত কিছু দক্ষতা তোমার মাথায় রাখতে হবে। এই পেশায় কি কি মূল্যবোধ তিনি মেনে চলেন, এই পেশায় যে সকল মূল্যবোধ তিনি মেনে চলেন সেগুলো কি, খাবার তৈরিতে টাটকা ও ভেজালমুক্ত উপকরণের ব্যবহার করা, খাবারের সঠিক মান ও ওজন বজায় রাখা, এই জিনিসগুলো অবশ্যই আমাদের ফুলফিল করতে হবে। কেন ফুলফিল করতে হবে? কারণ কারণ ওই যে আমি কি বললাম, এটা হচ্ছে অনলাইন বেসড। তো অনলাইনে আগে কি ছিল যে হাবিজাবি দিয়ে মানুষ পার পেয়ে যেত, বাট এখন কি, এখন অথেন্টিসিটি তৈরি করা হয়েছে। এখন খারাপ কিছু হলে ওখানে নেগেটিভ রিভিউ দেয়া হয়। তো এই জিনিসগুলো এখন আর করা যাবে না। তাই তোমার অবশ্যই খাবারের মানটা ঠিক রাখতে হবে, যে জিনিসগুলো দিয়ে তুমি তৈরি করছো সেই জিনিসগুলো অবশ্যই ভালো হতে হবে। তো এগুলো মাথায় রাখতে হবে। আর ইউ চাইনিজ, আমাকে অনেকে কোরিয়ান বলে, এন্ড আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট, না আই এম আ বাংলাদেশি। তো এটাই। আচ্ছা, এই পেশায় কাজের পরিসর কতটুকু? অনলাইন ফুড বিজনেসের পরিধি বিস্তীর্ণ, কারণ এই ব্যবসায় কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়। খাবারের সুনাম বৃদ্ধি পেলে চাহিদা বাড়তে থাকবে, তাই দূর দূরান্ত থেকেও অর্ডার আসবে। সেক্ষেত্রে এই ব্যবসায় সম্প্রসারণের অনেক পথ খুলে যাবে। মিসেস রুমার খাবার এখন এলাকা বা আশেপাশের এলাকায় সম্রাধিত হচ্ছে, ভবিষ্যতে তা আরো বড় পরিসর ধারণ করতে পারে। হয়তো সেজন্য তার দক্ষ জনবল প্রয়োজন এবং আরো বড় জায়গায় প্রয়োজন হবে। সেটাই বলছি যে অবশ্যই তোমার
বিজনেস যদি অনেক বেশি সাকসেসফুল হয় বা বিজনেস যদি গ্রো করা শুরু করে, তখন তোমার অর্ডার অনেক পরিমাণে আসবে। তো সেই কারণেই তোমার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি যেই কাজটা করতে পছন্দ করো শুধুমাত্র সেইটার বিজনেস ক্রিয়েট করলেই তুমি চলতে পারবা। যেমন তোমার তোমার বিজনেসটা যদি সাকসেসফুল হয় অ্যান্ড অনেক অর্ডার আসা শুরু করে, তুমি যদি ওই কাজটা করতে পছন্দ না করো, একটা পর্যায়ে তুমি ক্ষিপ্ত হয়ে যাবা যে আল্লাহ এটা কি জিনিস, আমার তো ভালো লাগতেছে না, এত এত অর্ডার কেন আসতেছে, মানসিকভাবে তোমার চাপ আসবে, তুমি স্ট্রেস নিতে পারবা না। কিন্তু যে কাজটা করতে তুমি পছন্দ করো সেই কাজে যদি তোমার অনেক অর্ডারও আসে, তুমি এটা উপভোগ করবা। তুমি কি মনে করবা, ওয়াও আমার বিজনেসও এক ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছে, আমি অনেক টাকাও পাচ্ছি, এবং আমি যেই কাজটা করতে পছন্দ করি সেই কাজটাই আমি মন দিয়ে করছি। তো অবশ্যই এই অনলাইন বিজনেসগুলো চালু করার ক্ষেত্রে তুমি যে জিনিসটা করতে পছন্দ করো সেইটাই সবসময় চালু করার চেষ্টা করবা। আচ্ছা, তো এখানে মিসেস রুমার অনেক কথা বলা হয়েছে, আমরা যদি এই জিনিসটা দেখি, কোন একটি কাজ যথাযথভাবে বা নিখুঁতভাবে নির্ধারিত সময়ের মধ্যে করতে, এই হলো উক্ত কাজের দক্ষতা। আচ্ছা, চতুর্থ শিল্প বিপ্লবের উপর ভর করে শিক্ষা ও দক্ষতা এসেছে ব্যাপক পরিবর্তন। বিদ্যমান প্ল্যাটফর্ম এবং দক্ষতার ক্ষেত্রগুলো রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে। গত এক দশকে পরিবর্তনের হার পূর্ববর্তী কয়েক দশকের চেয়েও বেশি। কিছু পেশা বা চাকরি পড়ে যাচ্ছে ঝুঁকির মধ্যে, অন্যদিকে নতুন নতুন পেশার ক্ষেত্র তৈরি হচ্ছে। কি যেমন আগে আমরা কি দেখতাম যে ছাই বিক্রি করা হতো, তাই না? ছাই দিয়ে বাসন কোসন মাজা হতো বা ছাই দিয়ে মাছ কাটা হতো। আগে আমরা দেখতাম ছাই অনেক বিক্রি করা হতো, কিন্তু এখন কিন্তু ছাই আর বিক্রি করা হচ্ছে না, তাই না? কারণ কেউ এখন আর ছাই দিয়ে মাছ কাটছে না, বা কেউ বাসন কোসন ছাই দিয়ে ধুচ্ছে না। তো এরকম আমাদের সমাজ যত উন্নত হচ্ছে তত অনেক পেশা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক পেশা নতুন নতুন আসছে। যেমন আগে আমরা ছাইয়ের ব্যবহার দেখতাম, এখন ছাই নাই। কিন্তু আগে আমরা আবার মাছ কাটারটা দেখতাম না, অনেক অনেক দোকানই মাছ কেটে দিত না। কিন্তু এখন আবার আমরা দেখি কি, যে অনেক দোকানে মাছ কেটে দেয়া হয়, মাংস কেটে দেয়া হয়। তো এই যে দেখো, যে পেশাগুলো যাচ্ছে সেগুলো যাচ্ছে, কিন্তু নতুন নতুন আরো অনেক পেশা কিন্তু উঠে আসছে। সর্বক্ষেত্রেই প্রাধান্য পাচ্ছে দক্ষতার বিষয়টি। যে যে বিষয়ে দক্ষ সেই জিনিসটা অবশ্যই কিন্তু সেই জিনিসটা অবশ্যই, এই যে ঘোড়ার গাড়ি চালকের বিজনেস, রাইট, এটা আমরা আগে অনেক দেখতাম, এখন কিন্তু অত একটা দেখি না। তো এখানে সেটাই বলেছে, সর্বক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে দক্ষতার বিষয়টি। শুধু সনদ বা সার্টিফিকেট নয়, বরং আমি কি করতে পারি এটি এখন বিশ্ববাজার বিবেচ্য বিষয়। যেমন কেক বানানো, কেক বানানো একটা, তুমি নিজে থেকে ইউটিউব দেখে কেক বানানো শিখেও কিন্তু তুমি একটা ব্যবসা করে শুরু করে দিতে পারছো। অবশ্যই তোমার অথেন্টিসিটি থাকতে হবে, ভালো কেক বানাতে পারতে হবে। তুমি যাতা কেক বানায় বিজনেস করতে পারবা না। কিন্তু এই যে কেক বানানোর স্কিলটা তোমাকে কিন্তু হাতে হাতে কলমে কেউ শিখায় নাই। তো এখন সবকিছু নিজের দক্ষতার উপর বেস করে হচ্ছে। আচ্ছা, এরপর কি আছে, কিন্তু এখন আমরা দেখি তারা ছোট অথবা আচ্ছা, তো এখানে এটাই বলেছে। এরপর যদি আমরা আরো দেখি, এক দশক আগেও আমরা দেখেছি অনেক লোক বাসাবাড়ির অলিগলিতে হাঁক দিয়ে তার পণ্য বিক্রি করেছে, কিন্তু এখন আমরা দেখি তারা ছোট ছোট অথবা বড় রিচার্জেবল মাইক ব্যবহার করেন, ফলে তার আর উচ্চ স্বরে হাঁক দিয়ে পণ্য বিক্রি করতে হচ্ছে না। এতে গলার উপর চাপ কমে যাচ্ছে। তেমনি পরিবর্তন দেখি অন্যান্য পেশাতেও, যেমন সেলুন কর্মী এখন কাঁচি ছাড়াও ট্রিমার ব্যবহার করে চুল কাটেন। এছাড়া এখানে এসেছে অনেক প্রযুক্তি, বা সেলুন কর্মী হিসেবে যে পেশাটি ছিল সেই ক্যারিয়ারে আরো সম্ভাবনা উন্মোচন করে। যেমন তুমি যদি শিখর কথাই চিন্তা করো, তুমি ইভেন 5 বছর আগেও কিন্তু এরকম একটা এডটেকের কথা চিন্তা করতে পারতা না, যে তুমি বাসায় বসে এত সুন্দর মতো ক্লাসগুলো করে ফেলতে পারছো। এগুলা কি, এই জিনিসটা কিন্তু আগেও আমরা চিন্তা করতে পারতাম না। কিন্তু এখন দেখো, এরকম তোমার একটা অনলাইন এডুকেশনের সিস্টেম চালু হয়েছে, যেখানে তুমি বাসায় বসে তোমার প্রত্যেকটা সাবজেক্টে দক্ষ টিচারের মাধ্যমে তোমার সিলেবাস কমপ্লিট করতে পারছো। আগে এই জিনিসটা আমরা ভাবতেই পারতাম না। আগে আমরা টিউশন মানে মনে করতাম আইদার আমার ওই বাসায় যাইতে হবে, অর টিচারের আমার এখানে আসতে হবে। তো এখানে আসলে সবকিছুই নিজের স্কিলের উপর বেস করে অনেক কিছু নতুন নতুন আমরা দেখতে পাচ্ছি, অনেক নতুন নতুন পেশা চালু হয়েছে। আচ্ছা, আন্তর্জাতিক পরিমণ্ডলে পেশার ক্ষেত্রে ও পরিবর্তনগুলো আরো বেশি চোখে পড়ে। যেমন বিশ্বের বিভিন্ন দেশে কৃষি কাজে লেগেছে আরো আধুনিকতার ছোঁয়া। ফসল উৎপাদনে কৃষকেরা ব্যবহার করছে ড্রোন, যা দিয়ে তারা সার ও কীটনাশক ছিটানোর কাজ করেন। বিভিন্ন দেশে গাড়ি চালকরা তাদের যাত্রী অনুসন্ধান, অবস্থান ও গন্তব্য জানতে পারছেন মোবাইল অ্যাপের মাধ্যমে। যেমন গুগল ম্যাপ, গুগল ম্যাপ তো আগে যখন ছিল না তখন আমরা কি করতাম, আগে আমরা মনে করতাম যে আমি তো এই জায়গা চিনি না, আমি কিভাবে যাব, আমি আরেক
একজন যে চিনে তার সাথে যেতে হবে, কিন্তু এখন আমাদের হাতে কোনো জিনিসই আর অজানা নাই। আমরা গুগল ম্যাপ ওপেন করে আমরা যেই কোনো জায়গায় যেতে পারি, আমরা সবকিছু চিনতে পারি যে আচ্ছা এখানে এটা আছে, এখানে এটা আছে, আমি গুগল ম্যাপ অন করি, চলে যেতে পারি। তো এই জিনিসগুলা কিন্তু আগে ছিল না, বাট এই জিনিসগুলা এখন অনেক বেশি হয়েছে। শিল্পক্ষেত্রে উন্নত বিশ্বের দেশগুলো ব্যবহার করছে অত্যাধুনিক যন্ত্র এবং রোবট। যে শ্রমিক আগে বসে বসে পণ্য প্যাকেটজাত করতেন, সেই একই কাজ এখন করা হচ্ছে রোবট যন্ত্র পরিচালনা করে। রোবটের কথা বললে আবার এআই এর কথা চলে আসে, যেমন চ্যাট জিপিটির কথা আমরা 2022-এও ভালো মতো জানতাম না। 2023 থেকে আমরা চ্যাট জিপিটির কথা চিন্তা করেছি, আচ্ছা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কত কাজ করে ফেলতে পারছি। তো এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত বেশি উন্নত হচ্ছে, তত বেশি আমরা আমাদের স্কিলটাকে কাজে লাগিয়ে দেশকে উন্নত করতে পারছি, এবং সাথে সাথে আমরা নিজেরাও কি সমৃদ্ধশীল হতে পারছি। আজ থেকে বেশ কয়েক বছর আগে ছোট একটি গ্রামে ছিল সানজিদার বসবাস। তার গ্রামের অধিকাংশ মানুষই ছিলেন কৃষক। তারা ঐতিহ্যগত চাষাবাদ কৌশলের উপর নির্ভর করেছিলেন, যা বর্তমান জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট ছিল না। ফলে গত কয়েক বছর ফসল ভালো হচ্ছিল না। বিষয়টি তাকে বেশ ভাবিয়ে তোলে। সানজিদা মনে মনে ভাবে, তার গ্রামের কৃষকরা যদি কৃষির পেছনের বিজ্ঞান বুঝে চাষাবাদ করতেন, তাহলে নিশ্চয়ই তাদের এত দুর্ভোগ পোহাতে হতো না। একদিন তাই সে তার শিক্ষকের কাছে জানতে চায় কৃষি বিজ্ঞানী কি করেন, কিভাবে কৃষি বিজ্ঞানী হওয়া যায়। দেখো নর্মালি কিন্তু মেয়েরা সাধারণত এগুলো নিয়ে ভাবে না যে কিভাবে কৃষি বিজ্ঞান হওয়া যায়, কিন্তু তার কাছে মনে হলো যে আচ্ছা আমি এই বিষয়টাতে ইন্টারেস্টেড, এবং তার মনে হয় যে তার গ্রামে যে কৃষকরা আছেন, তার গ্রামে তারা ভালো মতো স্কিলটা কাজে লাগিয়ে গড়ে তুলতে পারছে না, তাদের নলেজের অভাব আছে, এই ফলে তারা প্রত্যেক মাসেই কি অনেক ধরনের ফসল হারাচ্ছে। কিন্তু তার কাছে মনে হয় সঠিক নলেজ থাকলে জিনিসটা অত বেশি কঠিন না। তো সে তার শ্রেণীর যে শিক্ষক তাকে কি বললেন যে কিভাবে কৃষি বিজ্ঞানী হওয়া যায়। শিক্ষক তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিলেন, একজন কৃষি বিজ্ঞানী কৃষি ও বিজ্ঞান সম্পর্কে অধ্যয়ন করেন, যার মধ্যে ফসল উৎপাদন, গাছের বংশগতি, মাটির স্বাস্থ্য, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, পশু প্রজনন এবং অন্যান্য অনেক বিষয় রয়েছে। শিক্ষকের কথা শুনে সানজিদা একটি গভীর ইচ্ছা অনুভব করে। দেখো এখানেও কিন্তু তার ইচ্ছাটাই মেইন। সে যদি ইচ্ছা না করত, তাকে দিয়ে কখনো ধরে বেঁধে এসেও তাকে দিয়ে কৃষি কাজ করানো যাইতো না। সে নিজে নিজে থেকে ইচ্ছা করছে যে আচ্ছা আমি এই কাজটা করতে পারবো, এখানে যদি আমার নলেজটা আমি কাজে লাগাইতে পারি, তাহলে হয়তো বা কৃষকদের যে মোহাম্মদ মেহমেদ আমার কথা ভাবছে। ইটস ওকে, আজকে লাস্ট ক্লাস রোজার আগে, তো আমি অনেক খুশি। খুশি কারণ আসলেও রোজা রেখে একটানা কথা বলতে একটু কষ্ট হয়। তোমাদের ক্লাসের আগে আমি আরেকটা ক্লাস নিয়েছি, তো রোজা রেখে একটানা কথা বলতে গেলে তখন, তো এই জন্য আমি একটু খুশি যে রোজার আগে আজকে লাস্ট ক্লাস। আচ্ছা, তো এখানে সেটাই বলছি যে এখানেও কিন্তু ইচ্ছাটাই মেইন। সে যদি ইচ্ছা না হয়, তার ইচ্ছাটা যদি না হইতো, তাকে ধরে বেঁধেও এই কাজটা কিন্তু করানো যেত না। তো এটাই বলেছে যে গ্রামের কৃষকদের সাহায্য করা এবং তাদের ফসলের উন্নতি করার স্বপ্ন সফল করতে তাকে একজন কৃষি বিজ্ঞানী হতে হবে। স্কুল থেকে ফিরে সে তার বাবা মায়ের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে। বাবা মা তার স্বপ্নকে উৎসাহিত করেন। সানজিদা কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য নানা উৎস থেকে তথ্য সংগ্রহ করতে থাকে। সে জানতে পারে একজন পেশাদার কৃষি বিজ্ঞানী হওয়ার জন্য কৃষি বিষয়ে উচ্চশিক্ষার প্রয়োজন। সানজিদা স্কুলের পাঠ শেষ করে কলেজে ভর্তি হয়। এরপর স্নাতকে কৃষি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ শারীরবিদ্যা, শস্য ব্যবস্থাপনা এবং অন্যান্য কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে যথাসময়ে উচ্চশিক্ষার কোর্সও সমাপ্ত করে। তো এখানে দুইটা জিনিস আসলে থাকতে হবে, একটা হচ্ছে তোমার নিজের ইচ্ছা, আর এটা হচ্ছে পরিবারের সাপোর্ট। তুমি যদি নিজে নিজে ইচ্ছা করো, কিন্তু তোমার বাবা মা যদি মনে করে না তোমার ইঞ্জিনিয়ারই হইতে হবে, তাহলে কিন্তু তুমি জিনিসটা আর আগাইতে পারবা না। তো তোমার এখানে দুইটাই থাকতে হবে, একটা হচ্ছে নিজের অনেক ইচ্ছে এবং আরেকটা হচ্ছে পারিবারিক সাপোর্ট। আচ্ছা, তো এরপরে কি আছে, এরপর কৃষি বিষয়ক আরো জানা ও গবেষণার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের আবেদন করতে থাকে এবং একটি নামকরা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও পেয়ে যায়। সেখানে সে তার অধ্যাপকদের সঙ্গে হাতে কলমে মাটি, ফসল ও বীজের উৎপাদন সংক্রান্ত বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করার মাধ্যমে কৃষিক্ষেত্রে অনেক অভিজ্ঞতা অর্জন করে। তো সে হায়ার স্টাডিজের জন্য এই যে এই সাবজেক্টটাকেই চুজ করে এবং হায়ার স্টাডিজেও সে এই জিনিসটাই পড়ে।
আচ্ছা, সানজিদা দেশে ফিরে আসার পর কৃষি নিয়ে আরো গবেষণার পরিকল্পনা করে। তার পরিকল্পনা অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় টেকসই কৃষি এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির সঙ্গে অর্গানিক পদ্ধতি ব্যবহার সংক্রান্ত গবেষণা পরিচালনা করে এবং বিভিন্ন সম্মেলনে তার ফলাফল উপস্থাপন করে। অবশেষে কৃষি বিজ্ঞানী হিসেবে সানজিদা কর্মজীবন শুরু করে। সে তার উচ্চ শিক্ষা, গবেষণার অভিজ্ঞতা, নতুন ধারণা এবং উদ্ভাবনী চাষের কৌশল নিয়ে নিজ গ্রামে ফিরে আসে। তার স্বপ্ন অনুযায়ী সে কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করে এবং তাদের ফসলের উন্নতি করতে পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যগত অর্গানিক পদ্ধতি ব্যবহারে সহায়তা করে। অনেকেই সানজিদার এই অবদানের প্রশংসা করেন এবং তার কাজের জন্য অসংখ্য পুরস্কারও পায়। এভাবেই সানজিদা প্রমাণ করে যে সঠিক দিক নির্দেশনা অনুযায়ী পড়াশোনা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে যে কেউ সমাজে পরিবর্তন আনতে পারে। যেমন ধরো, এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তো একটানা কথা বলছে, এই একটানা কথা বলতে আমার কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই টিচিং, এই অকুপেশনটা আমি অনেক এনজয় করি। তো এই জিনিসটা যদি আমি এনজয় না করতে পারতাম, তাহলে কিন্তু একটানা কথা বলা আমার একদমই পছন্দ হইতো না। আমি তোমাদেরকে পড়াইতেই পারতাম না। আমার মনে হতো প্রতিদিন এই জিনিস, আমি প্রতিদিন একই জিনিস আমি কথা বলতে থাকবো, ভাল লাগে না রোজা রেখে বা সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসতে ভাল লাগে না। আমার কাছে মনে হয় এই জিনিসটা আমি করতে পারি, কারণ কি, কারণ এক, আমার অনেক ইচ্ছা আছে, 2 নাম্বার এই জিনিসটা আমি স্কিলফুল, অ্যান্ড 3 নাম্বার হচ্ছে যে এটার মাধ্যমে আমি তোমাদেরকে পড়ানোর ফলে আমি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, এন্ড তোমরাও কি আলটিমেটলি দিনের শেষে লাভবান হচ্ছ। তো সব ক্ষেত্রে এখানে ফার্স্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিজের ইচ্ছা। এখানে কিন্তু সানজিদার ঘটনা পড়লেও আমরা জানি যে সে নিজের ইচ্ছার মাধ্যমেই কিন্তু আলটিমেটলি সবার প্রশংসার পাত্র হতে পেরেছে। সে যদি নিজে ইচ্ছা না করতো, সে মাঝপথেই কিন্তু আর পড়ালেখা করতে পারতো না। তো নিজের ইচ্ছাটা আসলে সবার ফার্স্টে 1 নাম্বারই ইম্পর্টেন্ট। এরপর কি আছে, আমাদের পোশাক শিল্প অন্যতম বৃহৎ রপ্তানিমুখী শিল্প। রপ্তানিমুখী শিল্প মানে কি, যে জিনিসটা আমরা বাইরে পাঠাই, যেমন আমরা আমাদের শাড়ি, জামা কাপড়, এটা বিদেশে রপ্তানি করি। তো এই বিদেশে রপ্তানির মাধ্যমে দেশে অনেক টাকা উপার্জন করে, অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো এটাকে আমরা বলতে পারি রপ্তানিমুখী শিল্প। এই শিল্পকে এগিয়ে নিতে পেশাজীবী বা কর্মীরা বিভিন্ন ধরনের কাজ, যেমন সেলাই মেশিন অপারেশন, ফেব্রিক কাটিং, প্যাটার্ন মেকিং, মান নিয়ন্ত্রণ পরিদর্শন এবং প্যাকেজিং এর মতো হাজারটা কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করে থাকে। এমনকি গবেষণা, ডিজাইন এবং উন্নয়নের কাজও রয়েছে, যেখানে একজন নতুন নকশা প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের কাজ করে। এছাড়া ব্যবস্থাপনা, বিক্রয় এবং বিপণনেও রয়েছে চাকরির সম্ভাবনা। আবার একইভাবে খুচরা দোকানে পোশাকের সরবরাহ, বিতরণ এবং তত্ত্বাবধানেও কাজ করতে হয় অনেকের। তবে প্রযুক্তির কারণে পোশাক শিল্প দ্রুত বদলে যাচ্ছে। আগে আমরা সেলাই মেশিন একরকম দেখতাম, এখন আমরা সেলাই মেশিন দেখি ভিন্ন ভিন্ন। আগে আমরা দেখতাম যে এমব্রয়ডারির কাজগুলো সবসময় হাতে দিয়েই করতে হয়, কিন্তু এখন আমরা দেখতাম মেশিনের মাধ্যমে এমব্রয়ডারি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই কারণে দেখো, আমাদের প্রযুক্তির কারণে পোশাক শিল্পও কিন্তু দ্রুত বদলে যাচ্ছে, অনেক উন্নত হচ্ছে। কিন্তু কাজ ইতোমধ্যে স্বয়ংক্রিয় হয়ে উঠছে, অর্থাৎ মানুষের পরিবর্তনে মেশিন কাজগুলো করছে। যেমন রোবট দ্রুত এবং সঠিকভাবে কাপড় সেলাই করছে, যেটা এমব্রয়ডারির কথা বললাম। আগে 10 জন কাটিং মাস্টার একদিনে যতগুলো কাপড় কাটতে পারতো, এখন একটি মেশিন তার চেয়েও বেশি কাপড় কাটতে পারছে। তো দেশ অনেক উন্নত হচ্ছে, আমাদের দক্ষতা কাজে লাগিয়ে অনেক ধরনের মেশিন তৈরি করা হচ্ছে এবং আলটিমেটলি আমাদের কাজগুলো কি উন্নত হয়ে যাচ্ছে। তাহলে আমরা অনুমান করতে পারি আগামীতে কর্মীদের অনেক কাজ হয়তো যন্ত্রের দখলে চলে যাবে। যেমন আমরা বললাম যে এককালে আমরা ছাই বিক্রি করা দেখতাম, এখন আর ছাই বিক্রি করা দেখি না। তো অনেক কিছু এখন আর আমাদের হাতে নাই। অটোমেশনের পাশাপাশি প্রযুক্তিগত উন্নতির ফলে পোশাক তৈরি ও বিক্রির পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। উদাহরণস্বরূপ 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে উৎপাদনের আগে পোশাকের প্রোটোটাইপ ডিজাইন করার জন্য। এটি ডিজাইনারদের দ্রুত এবং দক্ষতার সঙ্গে সমন্বয় করতে দেয়। প্রযুক্তি পোশাক বিক্রির পদ্ধতিতেও পরিবর্তন নিয়ে এসেছে, যেমন অনলাইনে কেনাকাটার দিন দিন বাড়ছে এবং ভার্চুয়াল ট্রাই অন প্রযুক্তি ব্যবহার করে ক্রেতা পোশাক কেনার আগে তাদের কেমন দেখাবে সেটাও জেনে নিতে পারছে। যেমন ডিজাইনারদের তো এখন অনেক রকমই বেড়ে গেছে, যেমন আমরা যদি বিদেশে দেখি সাব্বির আছে একজন ডিজাইনার, আবার আমাদের এখানে বিবি রাসেল একজন। তো তুমি কি মনে করো বিবি রাসেল আগে যে স্টাইলে কাপড় চোপড় বানাইতেন এখন কি সেম স্টাইলে বানান? না, এখন অনেক উন্নত হয়েছে, নতুন নতুন প্রযুক্তি আসে, প্রযুক্তির মাধ্যমে আরো কাস্টমারকে স্যাটিসফাই করার যে জিনিসটা, সেই জিনিসটা আরো বেড়ে গিয়েছে। আগে কাস্টমারের স্যাটিসফ্যাকশন যতটুকু না
আমরা ভাবতাম, এখন আরো বেশি ভাবি। আগে হোম ডেলিভারি জিনিস নিয়ে আমরা অত ভাবতাম না, এখন হোম ডেলিভারি নিয়ে ভাবি। তো সব জিনিসগুলাই কি কাস্টমার স্যাটিসফ্যাকশন বেসড হয়ে যাচ্ছে। তো এখানে কি বলেছে দেখো, এখানে যদি আমরা এখন কয়েকটা ধাপে ধাপে কিছু ব্যবস্থা দেখি যে কোনটাতে আসলে কি রকম হচ্ছে, তাহলে আমরা কি দেখবো। ফার্স্টে কৃষি। পৃথিবীর উন্নত দেশগুলো এবং আমাদের দেশেও কৃষি খাতে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশীয় শ্রম বাজারে কৃষি খাতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। এর পাশাপাশি বিদেশে অর্থাৎ আন্তর্জাতিক শ্রম বাজারে এই খাতে বিভিন্ন পেশার চাহিদা রয়েছে, যেমন অভিজ্ঞ কৃষক, কৃষি বিজ্ঞানী, ফসল পরিচালক, পশু চিকিৎসক, পরিবেশ বিশ্লেষক, ফসল প্রক্রিয়াজাতকরক ইত্যাদি। চলো জেনে নেই একজন অভিজ্ঞ কৃষক হতে হলে কোন কোন দক্ষতা অর্জন করা প্রয়োজন। কোন কোন দক্ষতা অর্জন করা প্রয়োজন একজন প্রশিক্ষক কৃষক হতে গেলে? আমাকে একটু বলো তো। এটা পড়ার আগে তোমরা জাস্ট একটু কমেন্টে জানাও যে একজন প্রশিক্ষক কৃষক হতে হলে কোন কোন দক্ষতা অর্জন করা প্রয়োজন। নো আইডিয়া। ঠিক আছে, আর কিভাবে কৃষিকাজ করতে হয়, এটা তো একদম বেসিক। প্রযুক্তির দক্ষতা, হ্যাঁ এটা এটা একটা ভালো বলেছে, প্রযুক্তির দক্ষতা থাকতে হবে। আর কোন গাছের কত টুকরা পানি লাগে, হ্যাঁ এগুলো সব প্রয়োজন। চলো তাহলে আমরা একটু দেখি যে আম, যেমন অভিজ্ঞ কৃষক, কৃষি বিজ্ঞানী, ফসল পরিচালক, পশু চিকিৎসক, পশু চিকিৎসকও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরিবেশ বিশ্লেষক, ফসল প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি। চলো জেনে নেই। হ্যাঁ, প্রথমেই তাকে অর্জন করতে হবে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করার জ্ঞান ও দক্ষতা। এটা একদম মাস্ট। ফসল কিভাবে প্রস্তুত করতে হবে এটার জ্ঞান না থাকলে আমরা কখনোই উন্নত করতে পারবো না এই সেক্টরে। এছাড়া অর্গানিক এবং পরিকল্পিত উপায়ে ফসল উৎপাদনের কৌশল, আধুনিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা, সার ও কীটনাশকের ব্যবহারের কৌশল, ফসল সংরক্ষণ এবং সর্বোপরি বাজারজাতকরণ করার দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। অন্যদিকে কৃষি বিজ্ঞানী হওয়ার জন্য কৃষিতে নতুন নতুন উদ্ভাবন, কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন ও পরিচালন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন। এছাড়া কৃষি প্রযুক্তি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার দক্ষতা প্রয়োজন। তো যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে তাদের অবশ্যই কয়েকটা মেইন জিনিস যখন যেগুলো এখানে বলা হয়েছে যে কোন জমি তৈরি করার জন্য, ফসল উৎপাদনের জন্য জমিটা কিভাবে তৈরি করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে কিভাবে কোন কোন জায়গায় কোন সার দিলে জিনিসটা ভালো, সার ও কীটনাশক ব্যবহারের কৌশল জানতে হবে। তো এগুলো মাস্ট। এগুলা ছাড়াও তোমরা তোমাদের ইচ্ছা ওয়াইজ আরো বেশি কিন্তু জ্ঞান আহরণ করতে পারো। প্রযুক্তির ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা দেখেছি প্রযুক্তির প্রসারের পাশাপাশি দেশে ও বিদেশে প্রযুক্তি ভিত্তিক পেশার চাহিদাও বাড়ছে। অবশ্যই আমার কাছে মনে হয় প্রযুক্তি ভিত্তিক পেশার চাহিদাই সবচেয়ে বেশি বাড়ছে। এই বিবেচনায় বর্তমান ও ভবিষ্যতে কাঙ্ক্ষিত পেশাগুলোর মাঝে প্রযুক্তি সেবা, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, সাইবার সুরক্ষা, ডেটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদির অনেক চাহিদা রয়েছে। যেমন যারা গ্রাফিক্সে অনেক ভালো, তারা কিন্তু বাসায় বসে অনেক কিছু তো তারা বাসায় বসে কিন্তু অনেক অনেক টাকা উপার্জন করতে পারছে। আবার যারা কোডিং এ ভালো, তাদের কিন্তু আসলে ফিউচারে অনেক ডিমান্ড হবে। তো এই যে দেখো, প্রযুক্তির উপর বেস করে কিন্তু অনেক বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হচ্ছে। এরপর কি আছে দেখো, গ্রাফিক ডিজাইনাররা কম্পিউটার গেমস, চলচ্চিত্র, মিউজিক ভিডিও, প্রকাশনা ও বিজ্ঞাপনে ব্যবহারের জন্য গ্রাফিক্স, নন্দনচিত্র, স্পেশাল ইফেক্ট, অ্যানিমেশন ও অন্যান্য ভিজুয়াল তৈরি করে থাকেন। এসব ক্ষেত্র প্রায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নিত্য নতুন সফটওয়্যার ও অ্যাপ, যা সম্পর্কে তাদের খোঁজ খবর রাখতে হবে। অবশ্যই তুমি যদি একটা সফটওয়্যারের মাধ্যমে তুমি অ্যানিমেটেড ভিডিও বানাও, তোমার অবশ্যই যে জিনিসটা আরো বেশি উন্নত সেই সম্বন্ধে তোমার জ্ঞান থাকতে হবে, না হলে কিন্তু তুমি পিছায় পড়বা। তো এই জিনিস তোমার যারা হচ্ছে এই প্রযুক্তির দিক থেকে উন্নত হতে চায়, তাদের অবশ্যই প্রত্যেকটা অ্যাপ, প্রত্যেকটা সফটওয়্যার সম্বন্ধে নলেজটা আরো বেশি আপডেটেড করতে হবে।
নতুন সফটওয়্যারে কাজ করার দক্ষতা অর্জন করতে হয়। এটি হলো বর্তমান সময়ে প্রবল প্রতিযোগিতার বাজার। এই বাজারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেকে হালনাগাদ প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কাজ করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। কারণ যেই ওয়েবসাইট বা যেই সফটওয়্যারটা তোমাকে আরো বেশি উন্নত জিনিস তোমাকে হচ্ছে অফার করতেছে, তুমি যদি ওই জিনিসটা না নাও, তোমাকে অফার করতেছে বাট তুমি নিচ্ছ না, তুমি পিছিয়ে পড়ছো, তাহলে কিন্তু তুমি এই রেসে বাকিদের সাথে কুলাইতে পারবা না। এই রেসে থাকতে চাইলে তোমার অবশ্যই নিজেকে অনেক বেশি আপ টু ডেট করতে হবে। এরপরে কি আছে? সেবা। প্রযুক্তির প্রসারের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকতার মতো সেবাধর্মী পেশায় এসেছে ব্যাপক পরিবর্তন। গতানুগতিক সেই জগমগ আর চকটক এই সময় শিক্ষা ব্যবস্থার সঙ্গে আর টিকে থাকতে পারছে না। যেমন এই যে আমি শিক্ষক কথায় যখন বললাম যে আমরা কি ক্লাস ব্ল্যাকবোর্ডে চক দিয়ে ক্লাস নিচ্ছি, এমন কিন্তু না। তো ট্যাবের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে এবং তোমরা বাসায় বসে ক্লাস করতে পারছো, তো জিনিসটা কত উন্নত হয়ে গিয়েছে। তো নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাজারো কৌতূহলী প্রশ্নের জবাব দেওয়ার জন্য শিক্ষকের জানাশোনার পরিসর অনেক বৃদ্ধি করতে হচ্ছে। অবশ্যই এই যে একটা নতুন কারিকুলাম আসছে তোমাদের, এই নতুন কারিকুলাম সম্বন্ধে আমার যদি কোনো নলেজই না থাকতো, এই ক্লাসটা কিন্তু আমি তোমার হালনাগাদ মানে হচ্ছে আগে ব্যবসায়ীরা একটা ডায়েরি রাখতো, ওই ডায়েরিতে সব হিসাব করে রাখতো, ওই ডায়েরিটাকে আমরা হালনাগাদ বলতাম। তো এটাই যে দেখো, আমি আমাদের সবাইকে নিজেকে আপ টু ডেট করতে হচ্ছে। যেমন এটা একটা নতুন কারিকুলাম আসছে, এই কারিকুলাম সম্বন্ধে যদি আমাদের কারো কোনো জ্ঞান না থাকতো, ক্লাস 8 এই জিনিসটা, তাহলে কে পড়াইতো? পড়ানো যেত না, তো তোমরা কি ফেল করতা? তো এই যে আবার একটা নতুন কারিকুলাম আসছে, কি আসছে? পোস্টার প্রেজেন্টেশন। তো পোস্টার বানানোর কি পোস্টার বানানোর একটা জ্ঞান থাকতে হবে। তো সব জিনিস সম্বন্ধে আমাদের কি করতে হবে? সব জিনিস সম্বন্ধে আমাদের আরো বেশি আপডেটেড হইতে হবে, আরো বেশি নিজেদেরকে আপডেটেড করতে হবে। তো না করতে পারলে আসলে আমরা এই ব্যবসায় টিকে থাকতে পারবো না। সব জিনিসের জন্যই তোমার নিজেকে নিজের উদ্যোগে আপডেট করতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাজারো কৌতূহলী প্রশ্নের জবাব দেওয়ার জন্য শিক্ষকদের জানাশোনার পরিসর অনেক বৃদ্ধি করতে হচ্ছে। মাল্টিমিডিয়ার সাহায্যে জটিল তথ্য ও তথ্য দৃশ্যমান করে তুলতে হচ্ছে, নিতে হচ্ছে অনলাইন ক্লাস, অনলাইন মিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে হচ্ছে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট সংক্রান্ত। যেমন তোমাদেরকে লাস্ট ক্লাস আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওই হোমওয়ার্কটা কি? ওই হোমওয়ার্ক কিন্তু আগে আমরা চিন্তাও করতে পারতাম না যে এইভাবে হোমওয়ার্ক দেয়া যায়, কিন্তু এখন কিন্তু আমরা এভাবে অনলাইনের মাধ্যমে হোমওয়ার্ক দিচ্ছি। সুতরাং তাকেও জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির হালনাগাদ দক্ষতা অর্জন করতে হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রেও পেশার পরিবর্তন আসছে। যেমন আগে আমরা মনে করতাম টিচার হইতে হলে জাস্ট এতটুকু জ্ঞান থাকলেই হয়েছে, জ্ঞানের মাধ্যমে আমি তোমাদেরকে ভালো পড়ায় চলে যাচ্ছি, কিন্তু এখন কিন্তু আমার একটা প্রযুক্তির ব্যবহার সম্বন্ধে অবগত হতে হচ্ছে। আমি যদি তোমাদেরকে ট্যাবে ক্লাস নিতে না পারতাম, তাহলে কিন্তু আমি আজকে তোমাদের ক্লাসে নিতে পারতাম না। তো সব পেশাই এখন আমাদের প্রযুক্তির যে জিনিসটা, এই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে, নিজেদেরকে আরো বেশি উন্নত করে তুলতে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিক্স, কেয়ার গিভার ইত্যাদি পেশায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই একজন দক্ষ ডাক্তার হওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির বিশদ জ্ঞান ও দক্ষতার পাশাপাশি জীবন বাঁচানোর কাজ করতে তাকে স্থির এবং চূড়ান্ত মানসিক স্থিতি নিয়ন্ত্রণ করার দক্ষতাও থাকতে হবে। আগে যে অপারেশনে সার্জারি করা হতো, এখন তা লেজারে রশ্মির মাধ্যমে করা হয়, যা চালনা করার দক্ষতা তাকে অর্জন করে নিতে হচ্ছে। একজন ফার্মাসিস্ট হতে হলে তাকে ঔষধ উৎপাদন, বিক্রয় এবং বিভিন্ন রোগের জন্য ওষুধ সম্পর্কে সমগ্র জ্ঞান থাকতে হচ্ছে। এর পাশাপাশি ওষুধ সম্পর্কিত সাম্প্রতিক সময়ের গবেষণা সম্পর্কেও নিয়মিত পর্যবেক্ষণ ও পরিচর্যার দক্ষতা থাকতে হচ্ছে। আচ্ছা, শিল্পক্ষেত্রে যদি আমরা দেখি, উৎপাদন খাতের ব্যাপক চাহিদা বৃদ্ধির সঙ্গে সব দেশই গড়ে উঠেছে শিল্প কারখানা। এসব শিল্প কারখানায় প্রয়োজন হয় অনেক প্রকৌশলীর। অবশ্য প্রকৌশলের ইংলিশ কি? প্রকৌশলের ইংলিশ কি? প্রকৌশলের ইংলিশ বলো আমাকে, অনেক ইজি, তোমরা অনেকে বড় হয়ে হইতে চাও। রাইট, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তো এখানে কি বলেছে? প্রকৌশলী হতে হলে প্রয়োজন প্রকৌশলের জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা
অবশ্যই এছাড়া কারখানার কাজে অন্যান্য ক্ষেত্রে কাজের বা চাকরির সুযোগ রয়েছে, যেমন উৎপাদন কর্মী, প্যাকেজিং কর্মী, যান্ত্রিক নিয়ন্ত্রক, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি। আবার প্লাম্বার ও পাইপ ফিটার পেশাজীবীরা কনস্ট্রাকশন, আবাসিক ও শিল্প খাতের বিভিন্ন স্থাপনায় তরল ও গ্যাসীয় পদার্থ সরবরাহ ও সঞ্চালনের সংযোগ, লাইন স্থাপন, মেরামত, রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। প্লাম্বার ও পাইপ ফিটার পেশাজীবীরা সিভিল ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ শিল্পের জন্য অতি গুরুত্বপূর্ণ অংশ। কেবল আবাসিক স্থাপনা নয়, তেল শোধনাগার বা গ্যাস ক্ষেত্রে সব ধরনের শিল্প কারখানা ও উন্নয়ন প্রকল্পেও তারা কাজ করে। দক্ষ অভিজ্ঞ প্লাম্বারের ব্যাপক চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। তো দেখো, আজকে যদি আমরা টোটাল জিনিসটা বুঝতে চাই, সবার ফার্স্টে কি বলছে যে এখন আগে যেই সমস্ত পেশা ছিল সেই পেশাগুলো এখন দিন দিন কমে আসছে এবং নতুন অনেক পেশা তৈরি হয়েছে, তাই না? এখন সবার ফার্স্ট কাজ কি, যে তুমি যদি একটা জিনিস করতে চাও, তোমার ফার্স্ট হচ্ছে ইচ্ছা শক্তিটা থাকতে হবে। তুমি যদি মনে করো যে না, আমি শুধু টাকা ইনকামের জন্য করব, তাহলে হবে না। তোমার ইচ্ছা থাকতে হবে এবং তোমার অবশ্যই নিজেকে ওভাবে দেখতে হবে যে 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 এই কাজটা করে আমি দেশকে উন্নত করতে পারছি, এটা এক। দুই নাম্বার কি, দুই নাম্বার তুমি যে জিনিসটা পারদর্শী সেই জিনিসটা শুরু করার জন্য তুমি যদি অনলাইন বেসড কোনো কিছু করতে চাও, তোমার অনলাইনের অনেক বেশি আইডিয়া থাকতে হবে, কিভাবে যে অনলাইন অ্যালগোরিদম কাজ করে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আবার তুমি যদি মনে করো যে না, আমি অনলাইনে এভাবে করব না, আমি অন্য কোনো জিনিস, যেমন ধরো ফার্স্টে তো আমি দেখলাম যে আমার ইচ্ছার উপর ইচ্ছা যেটা, সেটা হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে করছি এবং এখানে তোমার অনলাইনের একটা জ্ঞান থাকতে হচ্ছে। এরপর আমরা কি দেখেছি, এরপর আমরা দেখেছি যে আগের যেই পেশাগুলো ছিল সেই পেশাগুলো কিন্তু এখন আর আগের মতো করে হচ্ছে না। যেমন টিচিং এ আগে আমরা মনে করতাম জাস্ট কলম পেন্সিল দিয়ে লিখতে পারলেই হইতো, কিন্তু এখন কিন্তু টিচিং এও আমাদের কি এই যে নতুন যে প্রযুক্তির ব্যবহার সেটা সম্বন্ধে জ্ঞান থাকতে হচ্ছে। আবার কৃষি ক্ষেত্রেও, আবার চিকিৎসা বিজ্ঞানেও, সব ক্ষেত্রেই আমাদের এরকম অনলাইন বেসড একটা আইডিয়া থাকতে হচ্ছে। আবার যারা অনলাইনেই কোনো কিছু শুরু করতে চাচ্ছে, যেমন কোডিং বা গ্রাফিক্স ডিজাইনিং, এরকম প্রযুক্তিগত কোনো জিনিস শুরু করতে যাচ্ছে, তাদের অবশ্যই প্রতিনিয়ত নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য এই কম্পিটিশনে নিজেদেরকে আপডেট করতে হচ্ছে। তো সবকিছুর ফার্স্ট হচ্ছে তোমাদের নিজের ইচ্ছা, ইচ্ছার পরে হচ্ছে তোমাদের সঠিক স্কিল বা সঠিক নলেজ বা নিজেদেরকে যে আপডেট করার মনোভাব, এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে। আপু বাড়ির কাজ কোথায় জমা দিব? বাড়ির কাজ তোমার গ্রুপে জমা দিবা, তোমাদের ক্লাস 8 এর একটা গ্রুপ আছে, তোমরা সেটাতেও দিতে পারো, অথবা শিখবো জিতবো একটা গ্রুপ আছে, সেই গ্রুপেও যদি জমা দিয়ে দাও, তাহলে সেই গ্রুপে তুমি তোমার হোমওয়ার্কটা জাস্ট করে ছবি তুলে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে আজকের ক্লাসে আসলে তেমন কোনো কিছু নেই, আর আমরা আজকের ক্লাস নিয়ে মোটামুটি সবকিছুই আলোচনা করলাম। ঈদের আগে এটা আমাদের লাস্ট ক্লাস। তো এই কারণে তোমাদের সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো মতো ঈদ কইরো, যারা ঢাকায় ঈদ করবা তারাও মজা করো, যারা ঢাকার বাইরে মানে দেশের বাড়িতে যাবা তারাও অনেক মজা করে ঈদ করো। তো সবাইকে ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।